হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আর এখনকার ক্লাসে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বই কেনা প্রবন্ধের দ্বিতীয় পর্বের 85টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। হ্যাঁ, প্রথম পর্বে আমি 90টি প্রশ্ন উত্তর আলোচনা করেছি, দ্বিতীয় পর্বে আরও 85টি প্রশ্ন উত্তর আলোচনা করব এবং তৃতীয় পর্বে আমি কিন্তু এই প্রবন্ধের বাকি অংশটুকু থেকে টেক্সট খুঁটিয়ে প্রশ্নোত্তরের ক্লাস শেষ করব। বলেছিলাম যে দ্বিতীয় পর্বে শেষ করব, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ হচ্ছে 85টি প্রশ্নোত্তর হয়ে গেছে। কারণ আমি টেক্সট খুঁটিয়ে এমনভাবে প্রশ্নোত্তর তৈরি করি যাতে তোমাদের 100% কমন আমি দিতে পারি। তাহলে চলো বই কেনা প্রবন্ধ থেকে দ্বিতীয় পর্বের 85টি প্রশ্নোত্তর দেখে নিই। দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর শুরু হয়েছে 91 নম্বর থেকে। ভেবেচিন্তে অগ্রপশ্চাৎ বিবেচনা করে কারা বই কেনে? সংসারী লোক। নেক্সট, পাঠক প্রথমে কেমনভাবে বই কেনে? দাঁত মুখ খিচিয়ে। 93, দাঁত মুখ খিচিয়ে বই কেনার পর পাঠক কেমনভাবে বই কেনে? চেখে চেখে। নেক্সট, সবশেষে পাঠক কেমনভাবে বই কেনে? খ্যাপার মতো। পরের প্রশ্ন, খ্যাপার মতো বই কেনার সময় পাঠক কি করে? মাঝখানে চুর হয়ে থাকে। নেক্সট, ব্যসন শব্দের অর্থ কী? আসক্তি বা নেশা। 97, একমাত্র নেশা যার দরুন সকালবেলা চোখের সামনে কি দেখতে হয় না? যার দরুন সকালে চোখের সামনে সাড়ে সাড়ে গোলাপি হাতি দেখতে হয় না এবং লিভার পচে পটল তুলতে হয় না। পরের প্রশ্ন, প্রাবন্ধিক নিজে কি? প্রাবন্ধিক নিজে প্রডিউসার এবং কনজিউমার। নেক্সট, 99, প্রাবন্ধিক কিভাবে নিজে প্রডিউসার হয়েছেন? তামাকের মিক্সচার দিয়ে নিজেই সিগারেট বানিয়ে। পরের প্রশ্ন 100 নম্বর, প্রাবন্ধিক কিভাবে নিজেই কনজিউমার হয়েছেন? নিজে তামাকের সিগারেট বানিয়ে খেয়ে। নেক্সট, আরও বুঝিয়ে বলতে হবে, এই প্রসঙ্গে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন? প্রাবন্ধিক নিজে একটি বই প্রডিউস করেছেন, কেউ কেনে না জন্য তিনি নিজেই কনজিউমার। পরের প্রশ্ন 102, অর্থাৎ নিজেই মাঝে মাঝে কিনি। প্রাবন্ধিক মাঝে মাঝে কি কেনেন? প্রাবন্ধিক মাঝে মাঝে নিজের প্রকাশিত বই নিজেই কেনেন। 103, প্রডিউসার শব্দের অর্থ কী? সৃষ্টিকারী, সৃজনকর্তা বা প্রযোজক। যেটা অপশানে পাবে সেটাই তোমরা গোল করবে। নেক্সট, প্রডিউস শব্দের অর্থ কী? উৎপাদন করা বা প্রকাশ করা। 105, কনজিউমার শব্দের অর্থ কী? ক্রেতা বা ব্যবহারকারী। নেক্সট, কার লাইব্রেরি দেখার মতো ছিল? মার্ক টুয়েনের লাইব্রেরি। 107, মেঝে থেকে ছাদ পর্যন্ত বই বই শুধু বই। কার লাইব্রেরিতে এমন বই দেখা যেত? মার্ক টুয়েনের লাইব্রেরিতে। পরের প্রশ্ন, এমনকি কার্পেটের ওপরও গাদা গাদা বই স্তূপীকৃত হয়ে পড়ে থাকতো, পা ফেলা ভার। কার বাড়িতে এমন বই সাজানো থাকতো? মার্ক টুয়েনের বাড়িতে। 109 নম্বর প্রশ্ন, বইগুলো নষ্ট হচ্ছে, গোটা কয়েক সেলফ জোগাড় করছো না কেন? কে কাকে জিজ্ঞাসা করেছেন? মার্ক টুয়েনের বন্ধু মার্ক টুয়েনকে জিজ্ঞাসা করেছেন। নেক্সট, 110, বইগুলো নষ্ট হচ্ছে, গোটা কয়েক সেলফ জোগাড় করছো না কেন? এই কথার উত্তরে মার্ক টুয়েন কি জানিয়েছেন? সেলফ তো আর বন্ধুদের কাছ থেকে ধার চাওয়া যায় না। পরের প্রশ্ন, খানিকক্ষণ মাথা নিচু করে ঘাড় চুলকে বললেন। মার্ক টুয়েন ঘাড় চুলকে কি বললেন? দেখো, এটাকে কোটেশনে রাখা হয়েছে, যদিও বড়, তবুও এর মধ্যে থেকে কোনো যদি প্রশ্ন লাইন তুলে দেয় তোমাদের কিন্তু উত্তরের ক্ষেত্রে কাজে লাগবে। দেখো, মার্ক টুয়েন ঘাড় চুলকে বললেন, ভাই বলছো ঠিকই, কিন্তু লাইব্রেরিটা যে কায়দায় গড়ে তুলেছি, সেলফ তো আর সে কায়দায় জোগাড় করতে পারি না। সেলফ তো আর বন্ধুবান্ধবের কাছে ধার চাওয়া যায় না। 112, মার্ক টুয়েন কোন কায়দায় তার লাইব্রেরিটা গড়ে তুলেছেন? বন্ধু বান্ধবের কাছে ধার করে, মানে বই ধার করে। পরের প্রশ্ন 113, শুধু মার্ক টুয়েনই না, দুনিয়ার অধিকাংশ লোকই লাইব্রেরি গড়ে তোলে। দুনিয়ার অধিকাংশ লোক লাইব্রেরি কিভাবে গড়ে তোলে? উত্তর, কিছু বই কিনে আর কিছু বন্ধুবান্ধবের কাছ থেকে ধার করে ফেরত না দিয়ে। 114,
যে মানুষ পরের জিনিস গলা কেটে ফেললেও ছোবে না সেই লোকটি বইয়ের বেলা কি করেন? সর্বপ্রকার বিবেক বর্জিত হন। নেক্সট, যে মানুষ পরের জিনিস গলা কেটে ফেললেও ছোবে না সেই লোকটি বইয়ের বেলা সর্বপ্রকার বিবেক বর্জিত হন। এই কারণের সমাধান প্রাবন্ধিক কার লেখায় খুঁজে পেয়েছেন? আরব পণ্ডিতের লেখায়, মানে আরবের এক পণ্ডিতের লেখায়। 116, এক আরব পণ্ডিতের লেখাতে সমস্যাটার সমাধান পেলুম। প্রাবন্ধিক কোন সমস্যার সমাধান পেয়েছেন? উত্তরের ক্ষেত্রে হবে, দেখো এই জায়গাটায় যে কথাটা যুক্ত হবে, ঠিক আছে? যে মানুষ পরের জিনিস গলা কেটে ফেললেও ছোবে না সেই লোকটি বইয়ের বেলা সর্বপ্রকার বিবেক বর্জিত হন। এই কারণের সমাধান পেয়েছেন। নেক্সট প্রশ্ন 117, ধনীরা বলে পয়সা কামানো দুনিয়াতে সবচেয়ে কঠিন কর্ম। বক্তাকে? আরবের এক পণ্ডিত। নেক্সট, জ্ঞানার্জন সবচেয়ে শক্ত কাজ। এ কথা কারা বলেন? জ্ঞানীরা বলেন। নেক্সট, কিন্তু জ্ঞানীরা বলেন, জ্ঞানীরা কি বলেন? জ্ঞানার্জন সবচেয়ে শক্ত কাজ, এ কথা বলেন। পরের প্রশ্ন 120, এখন প্রশ্ন কার দাবিটা ঠিক? এ প্রসঙ্গে কাদের দাবির কথা বলা হয়েছে? ধনী ও জ্ঞানীর দাবির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, কাজেই আমার পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন। আরবের সেই পণ্ডিতের পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন কেন? কারণ তিনি নিজেই জ্ঞানের সন্ধান করে ফেরেন। 122, তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি। আরবের সেই পণ্ডিত যে জিনিস লক্ষ্য করেছেন, দেখো তা তিনি কি করতে চান? বিচক্ষণ মানুষের চক্ষু গোচর করতে চান। বিচক্ষণ মানে জ্ঞানী। 123, ধনীর মেহন্নতের ফল কি? টাকা। পরের প্রশ্ন, সে ফল যদি কেউ জ্ঞানীর হাতে তুলে দেয় তবে তিনি সেটা পরমানন্দে কাজে লাগান। জ্ঞানী কি পরমানন্দে কাজে লাগান? ধনীর মেহন্নতের ফল অর্থাৎ টাকা। নেক্সট প্রশ্ন 125, অধিকাংশ সময়ে দেখা যায়, অধিকাংশ সময়ে কি দেখা যায়? জ্ঞানীরা পয়সা পেলে খরচ করতে পারেন ধনীদের চেয়ে অনেক ভালো পথে, ঢের উত্তম পদ্ধতিতে, এটাই দেখা যায়। নেক্সট, জ্ঞান চর্চার ফল কোথায় সঞ্চিত থাকে? পুস্তকে অর্থাৎ বইতে। 127, সে ফল ধনীদের হাতে গায়ে পড়ে তুলে ধরলেও তারা তার ব্যবহার করতে জানে না, বই পড়তে পারে না। কোন ফলের কথা বলা হয়েছে? উত্তর, জ্ঞান চর্চার ফলের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আরব পণ্ডিত তার বক্তব্য শেষ করেছেন কি দিয়ে? QED দিয়ে। নেক্সট, অতএব সপ্রমাণ হল জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর। এটি কার সিদ্ধান্ত? আরব দেশের এক পণ্ডিতের সিদ্ধান্ত। 130, প্রকৃত মানুষ জ্ঞানের বাহন বলে কাকে মনে করেন? বইকে। 131, প্রকৃত মানুষ জ্ঞানের বাহন পুস্তক জোগাড় করার জন্য কি করেন? অকাতরে অর্থ ব্যয় করেন। জেনে নেব 132 নম্বর প্রশ্ন এবং উত্তর। একমাত্র কোন দেশ ছাড়া প্রকৃত মানুষ জ্ঞানের বাহন পুস্তক জোগাড় করার জন্য অকাতরে অর্থ ব্যয় করেন? বাংলাদেশ ছাড়া। নেক্সট 133, সেদিন তাই নিয়ে শোক প্রকাশ করাতে কি নিয়ে প্রাবন্ধিক বন্ধুর কাছে শোক প্রকাশ করেছিলেন? প্রকৃত মানুষ জ্ঞানের বাহন পুস্তক জোগাড় করার জন্য অকাতরে অর্থ ব্যয় করে কেবলমাত্র বাংলাদেশ ছাড়া, এই বিষয় নিয়ে প্রাবন্ধিক বন্ধুর কাছে শোক প্রকাশ করেছিলেন। নেক্সট প্রশ্ন, সেদিন তাই নিয়ে শোক প্রকাশ করাতে ... দিয়ে দেখো কোটেশন ক্লোজ, প্রাবন্ধিক বন্ধুর কাছে শোক প্রকাশ করলে বন্ধু কি করেছিলেন? একটি গল্প বলেছিলেন। নেক্সট, কে তার স্বামীর জন্মদিনের জন্য সওগাত কিনতে বাজারে গিয়েছিলেন? এক ড্রয়িং রুম বিহারিণী। সওগাত শব্দের অর্থ কী? উপহার। 137, সওগাত কি জাতীয় ভাষা? এটি তুর্কি ভাষা। বিহারিণী শব্দের অর্থ কী? বিহারিণী শব্দের অর্থ হচ্ছে স্ত্রী বা ভ্রমণকারী, এক্ষেত্রে স্ত্রী হবে। তোমরা অপশানে যেটা পাবে সেটাতে গোল করবে। 139, ড্রয়িং রুম শব্দের অর্থ কী? বৈঠকখানা, বসার ঘর বা বাইরের ঘর। 140, কিন্তু গরবিনী ধনীর কিছুই আর মনোপুত হয় না,
কার কথা বলা হয়েছে? ড্রয়িং রুম বিহারিনীর কথা বলা হয়েছে। 141, দোকানদার এটা দেখায়, আবার বলছি, দোকানদার এটা দেখায় সেটা শোকায়, এটা নাড়ে সেটা কাড়ে, কিন্তু তাতে কি ফল হয়? গরবিনী ধনির কিছুই আর মনোপুত হয় না। গরবিনী শব্দের অর্থ কী? গর্বিতা বা অহংকারী। 143, কিছুই আর মনোপুত হয় না। কিছু মনোপুত না হওয়ার কারণ কি? সমস্ত কিছুই তার স্বামীর ভাণ্ডারে আছে বলে তার মনোপুত হচ্ছিল না। নেক্সট, শেষটায় দোকানদার নিরাশ হয়ে বললে, দোকানদার নিরাশ হয়ে কি বলেছিল? তবে একখানা ভালো বই দিলে হয় না। 145, তবে একখানা ভালো বই দিলে হয় না। দোকানদারের এই কথা শুনে গরবিনী কি করেছিল? নাক কুঞ্চিত করেছিল। পরের প্রশ্ন, গরবিনী নাসিকা কুঞ্চিত করে বললেন। দোকানদারের কথা শুনে গরবিনী নাসিকা কুঞ্চিত করে কি বলেছিলেন? সেও তো ওর একখানা রয়েছে। সেও তো বলতে বই রয়েছে বলে বলা হয়েছে। 147, যেমন স্ত্রী তেমনি স্বামী, কোন স্বামী স্ত্রীর কথা বলা হয়েছে? ড্রয়িং রুম বিহারিনী এবং তার স্বামীর কথা বলা হয়েছে। 148 নম্বর প্রশ্ন উত্তর, যেমন স্ত্রী তেমনি স্বামী, তাই তাদের পক্ষে কি যথেষ্ট? একটি বই যথেষ্ট। পরের প্রশ্ন, বইয়ের প্রকৃত সম্মান কারা করতে জানে? ফ্রান্স। 150 নম্বর, কাউকে মোক্ষম মারাত্মক অপমান করতে হলেও তারা ওই জিনিস দিয়েই করে। কারা কি দিয়ে মারাত্মক অপমান করে? ফ্রান্স বই দিয়ে মারাত্মক অপমান করে। মোক্ষম শব্দের অর্থ কী? প্রচণ্ড, সাংঘাতিক, জোরালো বা শক্ত। 4টি অপশান, মানে 4টি উত্তর আমি লিখেছি, অপশানে যেটা পাবে সেটাই তোমরা উত্তরটি বেছে নেবে। 152, তোমার যদি দেশের প্রতি প্রচণ্ড ভালোবাসা থাকে তাহলে তোমাকে অপমান করতে ফ্রান্স কী করবে? তোমার দেশকে অপমান করবে। পরের প্রশ্ন, তবে সে অপমান করবে আপনার দেশকে। কারা দেশকে অপমান করবে? ফ্রান্স। নেক্সট 154, কার অপমান মনে মনে 50 গুণে নিয়ে সরে যাওয়া যায়? নিজের অপমান। নেক্সট, কার অপমান আপনাকে বহুদিন ধরে দংশন করবে বলে প্রবন্ধে জানা যায়? দেশের অপমান। 156 নম্বর, কার মেলা বন্ধুবান্ধব ছিল? মেলা মানে অনেক। আদ্রে জিদের। আদ্রে জিদে একজনের নাম। নেক্সট হচ্ছে 157, আদ্রে জিদের যে বন্ধুবান্ধব ছিল তাদের অধিকাংশই কি ছিলেন? নাম করা লেখক। নেক্সট, জিদ কোথা থেকে ফিরে এসে সোভিয়েতের বিরুদ্ধে প্রাণঘাতী কেতাব ছাড়েন? রাশিয়া থেকে। 159, প্যারিসে কারা জিদের পিছনে লেগেছিল? স্তালিনিয়ানরা বা স্তালিনিয়ারা। 160, প্যারিসে স্তালিনিয়ারা জিদের পিছনে লেগেছিল কেন? কারণ হচ্ছে জিদ সোভিয়েতের বিরুদ্ধে একটা প্রাণঘাতী কেতাব ছেড়েছিলেন বা বই ছেড়েছিলেন। পরের প্রশ্ন আলোচনা করার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। ইতিমধ্যে তোমাদের প্রথম সেমিস্টারের 100% সিলেবাস শেষ করে দিয়েছি, আর দ্বিতীয় সেমিস্টারের যে সমস্ত প্রশ্নোত্তর আমি আলোচনা করছি সেগুলিও তোমরা প্লেলিস্টে একটা ফোল্ডারের মধ্যে সমস্ত ভিডিও পেয়ে যাবে। আমি প্রত্যেকটা ক্লাস এমনভাবে খুঁটিয়ে করছি যাতে তোমাদের 100% কমন পেতে কোনো রকম অসুবিধা না হয়। তাই বন্ধুদের মাঝে ভিডিওটি বারবার শেয়ার করো, আর কেমন লাগছে আমার পড়ানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে অল করে দিও। 161, গালিগালাজ কটু কাটব্য করে জিদের প্রাণ অতিষ্ঠ করে তুলল। কারা জিদের প্রাণ অতিষ্ঠ করে তুলেছিল? স্তালিনিয়ারা। পরের প্রশ্ন, জিদের লেখক বন্ধুবান্ধবরা অধিকাংশই কী করলেন? চুপ করে জিদের অপমান শুনে গেলেন, কেউ কোনো প্রতিবাদ করেননি আর কি। 163, জিদের হয়ে লড়লেন না। কারা জিদের হয়ে লড়েননি? জিদের লেখক বন্ধুবান্ধবরা। 164, জিদের জিগরে জোর চোট লাগলো বা জিদের জিগরে জোর চোট লাগলো। জিদের জিগরে জোর চোট লাগলো কেন? জিদের লেখক বন্ধুবান্ধবরা তার অপমানের কোনো প্রতিবাদ করেননি বলে।
জিগর শব্দের অর্থ কী? জিগর শব্দের অর্থ হচ্ছে কলিজা, হৃৎপিণ্ড, প্রাণ বা হৃদয়, যে কোনো একটা পেলেই তোমরা বেছে নেবে। 166, তিনি স্থির করলেন, কে কি স্থির করলেন? আদ্রে জিদে তার লেখক বন্ধুদের শিক্ষা দেবেন বলে স্থির করলেন। 167, তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে। এদের বলতে কাদের বোঝানো হয়েছে? আদ্রে জিদের লেখক বন্ধুদের বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, কাগজে বিজ্ঞাপন বেরোলো, কাগজে কি বিজ্ঞাপন বেরোলো? আদ্রে জিদের তার লাইব্রেরি নিলামে বেচে দেবেন বলে মনস্থির করেছেন বলে বিজ্ঞাপন বেরোলো। পরের প্রশ্ন 169, আদ্রে জিদের তার লাইব্রেরি নিলামে বেচে দেবেন মনস্থির করেছেন। এই খবর শুনে কারা মূর্ছা গেল? প্যারিস মূর্ছা গিয়েছিল। মূর্ছা শব্দের অর্থ কী? চৈতন্য লোপ পাওয়া বা সংজ্ঞাহীনতা, অচৈতন্যও বলা যায়, মানে জ্ঞান হারিয়ে ফেলা। 171, প্যারিস সম্বিত ফেরা মাত্রই কোথায় ছুটল? মুক্তকচ্ছ হয়ে নিলামখানার দিকে ছুটল। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, প্যারিস সম্বিত ফেরার পর কেমন অবস্থায় নিলামখানার দিকে ছুটেছিল? উত্তর হবে মুক্তকচ্ছ হয়ে। মুক্তকচ্ছ শব্দের অর্থ কী? কাঁচা খুলে। 173, সম্বিত শব্দের অর্থ কী? চৈতন্য, হুঁশ বা জ্ঞান। পরের প্রশ্ন 174, সেখানে গিয়ে অবস্থা দেখে সকলেরই ড্যাশ, শূন্যস্থানে বসবে চক্ষুস্থির। 175, কোথায় গিয়ে প্যারিসের সকলেরই চক্ষুস্থির হয়েছিল? নিলামখানায়। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে বই কেনা থেকে আমি দ্বিতীয় পর্বের আলোচনা টেক্সট গুটিয়ে সমাপ্ত করলাম। তৃতীয় পর্বে কিন্তু তোমাদের এই প্রবন্ধটির আলোচনা একদম 100% শেষ করব। তাহলে ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি, আর অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট অল টাইম ফলো রাখো।